কার ঘুমের ভেতরে জাগে রে পাখিদের গান, ও কার বুকের ভেতরে জাগে রে ফুলেরই বাগান, ও কার ঘুমের ভেতরে জাগে রে পাখিদের গান, ও কার বুকের ভেতরে জাগে রে ফুলেরই বাগান। ও সে কি কথা দিয়ে রাখবে না, চোখ ছুঁয়ে দেখবে না, আসবে না ঘরে বধুয়া। জাগে রে মন, জাগে রে মন, জাগে রে মন বধুয়া। জাগে রে মন, জাগে রে মন, জাগে রে মন বধুয়া। কার বালিশের খুব কাছে প্রজাপতির দুর্গুন গুন বলে যায়, আমারও যে কিছু কথা আছে। ও কার দু চোখের ইশারায় পকেটের খুচরোরা টুংটাং ঝরে যায়, গধূলিকে সন্ধে হারায়। সে কি কথা দিয়ে রাখবে না, চোখ ছুঁয়ে দেখবে না, আসবে না ঘরে বধুয়া। জাগে রে মন, জাগে রে মন, জাগে রে মন বধুয়া। জাগে রে মন, জাগে রে মন, জাগে রে মন বধুয়া। নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সরস্বতী পুজো আশা করি খুব ভালো কেটেছে। কে কেমন শাড়ি পরে ঘুরেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমাদের সরস্বতী পুজো কীরকম কেটেছে তার কিছু ঝলক তোমরা দেখেছো, তবে এখনও পুরোটাই বাকি। যাই হোক, আজ হলো সরস্বতী পুজোর আগের দিন, মানে সরস্বতী পুজোর প্রস্তুতি পর্ব। তবে আজকে একটু ভোরে উঠলেও আগের দিনের মতো ভোর 5টা থেকে উঠিনি। এখন ঘড়িতে বাজছিল ওই 5:30 থেকে 6:45 মতো। উঠেছি 5:30টার সময়ই। তো 5:30 থেকে কাজকর্ম করতে করতে দেখো আলো ফুটে গেছে। যখন উঠলাম তখন কিন্তু আলো ফোটেনি। তারপর টুকটাক এটা ওটা করতে 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 এখন আলো ফুটে গেছে। এখন জাস্ট সকাল হয়েছে। যাই হোক, এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আগের দিনে তোমরা আমার ভোরবেলার কাজকর্ম দেখতে খুব পছন্দ করেছিলে, তাই ভাবলাম আজকেও যেহেতু ভোর থেকেই উঠেছি, তো সেই জন্য আজকের ভিডিওটা আমি আমার একদম ভোরবেলা থেকেই শুরু করি। যাই হোক, আজকে জানো আমি কেন ভোর 5টা থেকে উঠিনি? তার কারণ আমার কাজে দিদি আর কি আসবেন। আগের দিন সকালবেলাতে আমার কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রায় 8টা 8:30টার দিকে আমাকে বলতে এসেছিলেন যে আমি কাজে আসব। আমি বললাম সকালের আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তাই সকালে আর আসতে হবে না, তুমি ওবেলা থেকে এসো, মানে বিকাল থেকে এসো। তাই আগের দিন বিকাল থেকেই আমার দিদি আসতে আরম্ভ করেছে, তাই আজকে সকালেও আসবে। কিন্তু কাজের দিদি কাজ করতে এলো, ওনার কাজ আছে বাঁধা ধরা, ওর বাইরে উনি যাবেন না। তাই সংসারের টুকিটুকি কাজকর্ম সেগুলো আমাকে করে নিতেই হবে। তাই ভাবলাম যে একটুখানি আর কি গুছিয়ে নিই। তাই সব জায়গায় ভালো করে গোলা দিয়ে, প্রথমে দুয়ারে দুয়ারে জল দিয়ে, শাক বাজিয়ে, ঠাকুরকে একটুখানি ধূপ দিয়ে আমার কাজকর্ম শুরু করলাম। অস্মি রানীও আজকে ঘুম থেকে উঠে পড়েছে। কে ধুলো দেবে মায়ের সাথে? হাত তোলো, হাত তোলো, বলবে বলবে হাত তোলো, হাত তোলো। হাত তুলছে দেখো কেমন করে। হাতটা তোলো তো, কে মায়ের সাথে ধুলো দেবে? হাতটা তুলে দেখি দাও তো। হ্যাঁ, চলো আমরা ধুলো দিই। দিনটি যেহেতু ছিল বৃহস্পতিবার, সেই জন্য ভাবলাম ভোর থেকে যখন উঠেইছি, তো একদম সকাল সকাল একটু ধুনো দিই। এই ধুনোর গন্ধ কার কার ভালো লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে। সেই ছোট্টবেলা থেকে মা যখন ধুনো দিত, আমি মায়ের পিছন পিছন ঘুরতাম, আর আমার তো ভীষণ ভালো লাগতো। এখন বাড়ির সবাই প্রায় উঠে গেছে, কিন্তু বাড়ির বাইরে কেউই বেরোচ্ছে না, কারণ বাইরে নাকি ভীষণ ঠান্ডা। কিন্তু বিশ্বাস করো, সেই ভোর থেকে আমি উঠেছি। হ্যাঁ, ওঠার পর একটু ঠান্ডা লাগছিল অবশ্যই, কিন্তু তারপর কাজ করতে 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 আর এক ফোঁটাও ঠান্ডা লাগছে না।
এই যে আমার ধুনো, খুঁটিটাকে একটুখানি পুড়তে দিলাম, তারপর এর মধ্যে ধুনো দেব। অশ্মিকে বাইরে বার করছি না, কারণ অশ্মি আমার পিছন পিছন ঘুরছে ঠিকই, কিন্তু চেয়েছিলাম ওকে এত সকালে না ওঠাতে। ও আমি যখন কাজ করছি তার মাঝখানে উঠে যায়, ওকে আমি ঘুম পাড়াতে যাই। কিন্তু ঘুম পাড়াতে গেলে মহারানী দেখি যে বাইরে ও দাদু ঠাকুমা কথা বলছে, তাদের গলার আওয়াজ পেয়ে বলছে, মা সকাল হয়ে গেছে, আমি আর ঘুমাবো না। ওকে আর কিছুতেই ঘুম পাড়াতে পারলাম না, তাই বাধ্য হই ওকে সব জামা কাপড় পরিয়ে বাইরে নিয়ে আসা। ওর বাবার কাছে রয়েছে। হ্যাঁ, তোমাদেরকে তো বলা হয়নি, গতকাল রাত্রে তোমাদের দাদা ভাইও এসেছে। সরস্বতী পুজো উপলক্ষে ছুটি, কি ভালো বলো। কোনো বছরই সরস্বতী পুজোতে অশ্মির বাবা থাকতে পায় না, মানে আমার বিয়ের পর থেকে তো হয়তো তাই দেখে আসছি। আগের বছর অশ্মির হাতে খড়ি হয়েছে, তখনও থাকতে পায়নি, আর এই বছর তো থাকবে। ভীষণ মজা হচ্ছিল আমাদের দুজনেরই, তিনজনেরই। উঠোনের সব চারদিকে ভালো করে ধুনো দেখিয়ে দিলাম, বাড়ির দরজা, তুলসী মন্দির, সব কিছু। এই ধুনো দিতে আমার যে কি ভালো লাগে সে আর তোমাদেরকে আমি কি বলবো। সেই জন্যই বারবার একটা কথাই বলে যাচ্ছি, বাড়ির প্রত্যেকটা ঘরে, আমাদের রান্নাঘরে, বাইরের সর্বত্র একটুখানি ধুনো দেখিয়ে, এই যে আমাদের ঠাকুর সেখানেও ধুনো দেখিয়ে। অশ্মির বাবা বলছে ধুনোটা ঘরের মধ্যে রাখবে না, কারণ প্রচুর ধোঁয়া হচ্ছে। আমি বললাম যে না, রাখবো না, যতবারই আমি ধুনো দিই ততবারই এরকমই করি। চারিদিকে দেখিয়ে এসে আমাদের যে তুলসী মন্দির, তো সেই তুলসী মন্দিরেদের এখানেতে ধুনোটাকে রেখে দিই। এই ধুনোটা এখানেতেই থাকে, তারপর পুরোপুরি এখানেতেই শেষ হয়ে যায়। ধুনোটা দেওয়ার আগে মানে যখন ঘুঁটেগুলো পুড়ছিল তখন এসে আমি এক কড়াই জল বসিয়েছি আমাদের গ্যাস ওভেনেতে। এবার সমস্যা হয়ে গেছে, আমার শাশুড়ি মাও একদিকে জল গরম বসিয়েছে, আমিও একদিকে জল গরম বসিয়েছি। উনি কোনো কিছু জামা কাপড় ভেজাবেন, আমি এদিকে কিছু ভেজাবো। এবারে দুটো ওভেনই একদম পুরো ব্লক হয়ে গেছে। তোমাদের দাদা ভাই এবার বলছে আমি কি করে এবার জল গরম খাবো। আমি বলি কি তাহলে আমি নামিয়ে দিচ্ছি, তুমি তাহলে জল গরম, আমি করে দিচ্ছি তোমার খাবার জল গরম। বলছে কি যে না, তুমি যেটা করছো করে নাও। মানে এই যে কি আমার বিপত্তি হয় মাঝে মাঝে, আমি কি করে বুঝবো বলো। আমার কাজ যখন চলে আর কি, একটার পর একটা আমাকে করতে হবে, সেভাবে আমি করে যাই। কিন্তু তারপর মানে আমাদের তার মাঝখানে এরকম ঝগড়া খুনসুটি আর কি চলতেই থাকে। যাই হোক, যে এক কড়াই জল গরম করলাম, তো সেই জল গরম দিয়ে আমাদের বাড়ির যে সমস্ত পাপোশগুলো আছে সেই সমস্ত পাপোশগুলোকে ভিজিয়ে দেবো। পাপোশগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। প্রত্যেক দিনই ভাবি যে কিছু পরিষ্কার করব, কিন্তু আর ভুলে যাই। আজকে ভাবলাম যে যখন মনে পড়েছে সকালবেলায়, তো তখন ভিজিয়েই দিই। তো ও পাপোশগুলোকে গরম জলে ভিজিয়ে দিলাম, আর গরম জলে দিলে দেখবে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর যে সমস্ত জামা কাপড়গুলো রয়েছে সেইগুলোকে আমি ঠান্ডা জলের মধ্যে ভেজাবো। তবে আজকে বাড়িতে বালতির আকার পড়ে গেছে, সমস্ত বালতিগুলোই জোড়া, কিছু না কিছু রয়েছে। আমাদের যে ছোটো বালতি তাতে রয়েছে মাছ জিয়ানো, সেটা তোমরা দেখিয়েছো, সেই জন্য ঘরের ভেতর থেকে আবার এই বড়ো বালতিটা নিয়ে এলাম। ওর মধ্যেই এখন সব কিছু ভিজিয়ে দেবো। তবে যে জামা কাপড় হয়েছে এই বড় বালতিটা 3 ভাগের 1 ভাগ হয়েছে, বাকি সবটাই পুরো ফাঁকা, কিন্তু কিছু করার নেই। ওই সমস্ত কাজগুলো কমপ্লিট করে এসে চা বসালাম 3 জনের জন্য, আমার শাশুড়ি মার এবং আমার শ্বশুর মশাইয়ের। আমরা 3 জনে মিলে চা খাবো। তোমাদের দাদা ভাই এই চাটা খাবে না, তোমাদের দাদা ভাইয়ের জন্য হবে গ্রিন টি, কিন্তু সেটাও একটু পরে খাবে বললো। তাই আমাদের 3 জনের জন্য চা করলাম। এবার চাটা করে নিয়ে আবার সারা সেই ভোর থেকে উঠে তো চলছে, একটু বসে আর কি চাটা খাবো, কারণ সেই ভোরে উঠেছি তখন থেকে তো হাত পায়ে বিরাম নেই। তো সেই জন্য চাটা যখন এদিকে খেতে বসেছি, এই আমাদের বেগুন গাছটাতে একটা বেগুন হয়েছে। বেগুনটা একটু অদ্ভুত হয়েছে জানো তো, সেটা তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। যাই হোক, সকাল থেকে মানে যখন থেকে অশ্মি রানী ঘুম থেকে উঠেছে তখন থেকে না মাকে পাইনি মানে আমি ওই তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো পরিয়ে আবার বেরিয়ে এসেছি, কারণ বাইরে কাজগুলো আমি করছিলাম, অর্ধেক করতে করতে উঠে গিয়েছি। যদিও ঘুমাতো তাহলে ঘুম পাড়িয়ে দিতাম, কিন্তু যেহেতু ঘুমাতে চাইনি তাই আমি আর ওর কাছে থাকিনি। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাতেই একটুখানি মায়ের আদর, মেয়ের আদর, এই সমস্ত কিছু চলতে থাকে। কিন্তু আজকে তো সেটা হয়নি, তাই দেখছি সকাল থেকে মায়ের পিছন পিছন ঘুরে যাচ্ছে এবং সেই ঘ্যান ঘ্যান করিয়ে যাচ্ছে, কারো কাছে সেভাবে থাকতেই চাইছে না। তাই ভাবলাম সব কিছু ছেড়ে দিয়ে এখন একটুখানি মেয়েকে সময় দিই। মা মেয়ের যেটা বিছানায় আদর হতো সেই আদর ভালোবাসা এখন এখানের মধ্যে হোক। তবে এইভাবে আদর ভালোবাসা করতে করতে মায়ের নাকটাতে যখন মেয়ের মাথাটা ঠুকে যায়, মায়ের যখন জীবনটা জাস্ট বেরিয়ে যায়, তখন আবার মেয়ের মন খারাপ হয়ে মেয়ে আবার মাকে এক্সট্রা আদর করে। একে যেন আমার উপরি পাওনা, মায়ের নাকে যতই লাগুক কোনো কিছু অসুবিধা নেই, কারণ ব্যথা পাওয়ার পর মেয়ে মাকে এক্সট্রা ভালোবেসে দেবে, তাহলেই হলো।
যাই হোক, আমাদের চা খাওয়া কমপ্লিট, মা মেয়ের আদর খাওয়া কমপ্লিট। এবার তোমাদের দাদা ভাইয়ের জন্য গ্রিন টিটা বসিয়ে দিলাম। বসিয়ে আমি দিয়েছিলাম, তোমাদের দাদা ভাই পরে ছেঁকে খেয়ে নিয়েছিল। যাই হোক, এই যে বেগুনটা বলছিলাম না, অদ্ভুত বেগুন, কত লম্বা হয়েছে দেখো, প্রায় আমার 1 হাত মতো লম্বা, 1 হাতের কিছুটা কম লম্বা হয়েছে। কিন্তু কোনো কিছু মানে ওই লম্বাতেই বেড়েছে, আয়তনে কোনো কিছু বাড়েনি, মানে আরে কোনো কিছু বাড়েনি। আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম পারফেক্ট ললি বেগুন, আমাদের এখানে এরকম সরু বেগুনগুলোকে ললি বেগুন বলে। আমি বলছিলাম এতদিন ছোট দেখেছি, এবারে পারফেক্ট দেখলাম। দাঁড়াও, আছে ওই যে বুলবুলিগুলো গাছে রয়েছে, আসবে এবার, দেখো ওই দেখো সব আছে। আজকে সকালবেলা যখন চা খাচ্ছিলাম তখন এনারা আসেননি, কিন্তু তারপর যখন চাটা খাওয়া হয়ে গেছে তারপর এত বাড়ির ওঠানেতে এসে কিচির মিচির শুরু করে দিয়েছে, তোমাদেরকে কি বলবো। এই শালিক পাখিগুলো, বুলবুলিগুলো, এরা প্রতিদিন বিস্কুট খায়। আজকে যেহেতু লেট হয়ে যাচ্ছে, মানে যখন এসেছিল তখন তো যখন আর কি আমরা চা খাচ্ছিলাম তখন তো আসেনি, আর এখন যখন এসেছে আমাদের চা খাওয়া কমপ্লিট, তাই মানে যখন দেখছে ওদেরকে কেউ কিছু পাত্তা দিচ্ছে না, এত চিৎকার করে করে আমাদেরকে ডাকছে, মানে বিশ্বাস করো এত কিচিরমিচির যা করেছে আজকে অন্য দিন করে না, কারণ অন্য দিন তো টাইমে পেয়ে যায়। যাই হোক, ওদেরকে বিস্কুট খাইয়ে আমি চলে এলাম জলখাবারটা বসাতে। আজকেও কুমড়োর তরকারি হবে, আবার আজকেও আমি ছোলা দিতে ভুলে গেছি, মানে ছোলা দেওয়ার মতো কোনো সময় পাইনি, কারণ এই আজকে যে কুমড়োর তরকারিটা হবে সেটা প্রি প্ল্যান ছিল না। হঠাৎ করে আমার শাশুড়িমা বলে উঠলেন যে আজকে কুমড়োর তরকারি হবে, তোমাদের দাদা ভাইও রাজি হয়ে গেল, তো সেই জন্যই কুমড়োর তরকারিটা বানানো। আচ্ছা, তোমরা আমাকে বলো না যে অস্মিকে আমি কখন পড়তে বসাই, কখন কি করি না করি, একটু তোমাদের সাথে শেয়ার করতে। এই কয়েকদিন হলো জানো, এখানে যখন আমি বাইরে রান্না করছি আর যখন ওই বস্তাগুলোকে আমার শ্বশুরমশাই এবং অশ্মির বাবা সরিয়ে দিয়েছে, জায়গাটা বেশ বড় হয়েছে, তাই যখন রান্না করি তখন সকালের দিকটা ভাবি ওকে একবার করে পড়তে বসাই। সন্ধ্যেবেলায় তো বসাই, কিন্তু সকালবেলাটা ওকে বসাতাম না, কিন্তু মাঝে মাঝে বসাতাম, ডেলি বেসিসে না। কিন্তু এখন চেষ্টা করছি ওকে সকালবেলা এবং সন্ধ্যেবেলা একটু ডেলি বেসিসে পড়াতে। ওইদিকে যখন কুমড়োর তরকারি হচ্ছে, এইদিকে অস্মিতাকে একটুখানি আমি পড়িয়ে নিলাম। তবে বাইরে পড়তে বসে ওর পড়ার মন একদমই থাকে না, বড্ড অন্যমনস্ক হয়ে যায়, জানা জিনিসগুলোও বলতে পারে না, এটা 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 করতেই থাকে। মানে বাড়ির ঘরের মধ্যে একটা রুমের মধ্যে দরজা জানলা বন্ধ করে যে একটা মনোযোগ সহকারে পড়া, আর এই বাইরেতে এইভাবেতে পড়া, বাইরে একটু আওয়াজ হচ্ছে, কার গলা পাচ্ছে, একটু আওয়াজ হলে সেদিকে তার মনটা চলে যাচ্ছে। তাই এখন অভ্যাসটা তৈরি করছি, অত কিছু মানে পড়ানোর সেরকম কোনো কিছু থাকে না। এই যে দেখো কুমড়োর তরকারিটা আমার হয়ে গেল, এবারে অশ্মি রানীকে খাওয়াবো, কিন্তু কিছু একটা বসিয়ে, কারণ উনুনটা তো ধরো ফাঁকা যাচ্ছে। অশ্মি রানী এখন ঝুমঝুমি বাজাচ্ছে, যাই হোক ব্যাকগ্রাউন্ড তোমরা মিউজিক শুনতে পাবে অশ্মি রানীর ঝুমঝুমি বাজানো। আজকে আমাদের মূলো শাক হবে, তো সে ভাবলাম মূলো শাকটাকে বসিয়ে দিই, মূলো শাকটা হবে আর একদিকে অস্মিকে আমি খাওয়াবো। তো সেই জন্য জলের মধ্যে একটুখানি নুন আর একটুখানি খাবার সোডা দিয়ে মূলো শাকটাকে সিদ্ধ হতে বসালাম। আমি ওকে খাওয়াবো কি জানো, এখন আবার আমাদের এখানেতে পাড়াতে বাঁদর এসেছে, ওর কাকা ওর বন্ধুরা সবাই ওকে ডাকতে এসেছে বাঁদর দেখানোর জন্য, তাহলে কি আর ওর পড়ার মনটা বসে। তিনি এখন গেছেন বাঁদর দেখতে, বাঁদর দেখে আসবে তারপরে আমি খাওয়াবো, কারণ এখন আমি ওকে মোটেও খাওয়াতে পারবো না। এইদিকে আমার দেখো মূলো শাকটা ভাজা কমপ্লিট হয়ে গেল, ওই কিছুই না, সামান্য নুন সব কিছু দিয়ে একটুখানি তেলে আর কি ভেজে নিলাম, কারণ আজকে আমাদের বাড়িতে যেন নিরামিষ, মানে ওই পেঁয়াজ রসুনটা হবে না, তাই আর রসুন ফোড়নটা দিতে পারলাম না। শিমটাও ভেজে নিলাম। অস্মি এখনও আসেনি, অস্মিকে ডেকে ডেকে জাস্ট আমার গলাটা ব্যথা হয়ে গেল যে আয় তাড়াতাড়ি খেয়ে যা, তারপরে গিয়ে বাঁদর দেখবি, কিন্তু কে কার কথা শোনে। এদিকে আমার শিমটা যখন ভাজতে দিই, অনেক বকাবকি চিৎকার চেঁচামেচির পর তারপরে আর কি উনি আসেন, তারপরে এখানেতেই বসে বসে আমি অশ্মিনীকে খাইয়ে দিই। এই কয়েকদিন ধরে এটাই এখন আমাদের প্রেজেন্ট রুটিন চলছে, কারণ ম্যাক্সিমাম সময় আমি রান্নাই করি, আর রান্নাটা করতে বাইরেতেই থাকতে হয়, এই জায়গাটাতেই আমাকে থাকতে হয়, তাই ওকে খাওয়ানো পড়ানো এই সব কিছু এখন এই জায়গাটাতেই হচ্ছে। বেশ ভালো একটা জায়গা হয়েছে জানো তো, মানে তোমাদের দেখতে একটুখানি অগোছালো হতে পারে, কিন্তু বিশ্বাস করো জায়গাটা সত্যিই খুব সুন্দর হয়েছে, বেশ অনেকটা জায়গা হয়েছে, বসা যায় খাওয়া যায় সবই ঠিক আছে। এখন অশ্মিকে খাইয়ে টাইয়ে দিয়ে উনি এখন খেলতে চলে গেছেন, আর ভাবলাম এদিকে আমি রান্নাটাকে করে নিই, কারণ উনুনের জাল জানো তো একবার নিভিয়ে গেলে আবার তাকে জ্বালতে, আবার নতুন করে উনুন ধরাতে একটু অসুবিধাই হয়, তাই ভাবলাম উনুনটা যখন জ্বলছে একটার পর একটা করেই নিই।
আজকে হবে গাজর, আলু, ওলকপি আর ফুলকপি দিয়ে একটা মাখা মাখা মতো তরকারি হবে। ঝোল আজকে হবে না, কারণ ডাল করব। তো সেই জন্য এটা তোমাদের দাদা ভাইয়েরই আর কি রেসিপি, কারণ তোমাদের দাদা রেসিপি বলতে তোমাদের দাদা ভাইয়েরই প্ল্যান আর কি, কারণ তোমাদের দাদা ভাই যখন বাড়িতে থাকে কি রান্না হবে না হবে সেই তো বলে দেয়। ওর মতো ও যেটা বলেছে, যেভাবে করতে বলেছে সেইভাবেই করছি। ও বলেছে আজকে আর ঝোল খাবো না, একটু মাখা মাখা করতে, তাই একটুখানি মাখা মাখাই করছি। এদিকে আমার ননদিনী চলে এসেছে অস্মিয়ানিকে খুঁজতে, কিন্তু অস্মি আর কোথায়, সে তো চলে গেছে খেলতে। এদিকে আমি রান্না করছি, তোমাদের দাদা ভাই এসে আমার সাথে গল্প করছে, আর ওইদিকে আমার যা আছে ওই জায়ের সাথে আমি এখানে রান্না করতে করতে গল্প করছি। আর অস্মি নন্দিনী এসে যে কখন কোন দিক থেকে কোন দিকে ক্যামেরা করছে আমি তো বুঝতেই পারছিলাম না, কারণ আমার জায়ের সাথে এমন কথা বলায় আমি মশগুল হয়ে গেছিলাম, নন্দিনীর দিকে আমি অতটা খেয়ালই দিইনি। তারপর ওর সাথে কথা বলতে বলতে নন্দিনী যে কখন আমার এই সাইড থেকে এইদিকে এসেছে বুঝতেই পারিনি। আমি মনে করেছি নন্দিনী হয়তো চলে গেছে, তারপরে মুখটা ঘুরিয়ে দেখছি যে না, নন্দিনী এদিকে রয়েছে। অস্মি রানী মারপিট করে এসেছেন, তারই নালিশ করতে এসেছে অতসী আর আরশি। গেলাম অস্মিকে একটুখানি আর কি বোঝানোর চেষ্টা করলাম যে এরকম মারতে নেই, এই করতে নেই, ওগুলো করতে নেই। তারপর একটুখানি ওদের সাথে খেলা, একদিকে আমার রান্না চলে আর একদিকেই বাচ্চাগুলোর সাথে খেলা চলে। এই বাচ্চাগুলো যখন ঘরে আসে না আমাদের ঘরটা না জাস্ট ভরে যায়, এত ভালো লাগে সে আর তোমাদেরকে কি বলবো। আর এই আরশি রানী ছোট্ট একটা পুতুল, মানে এই পুতুলকে নিয়ে যে আমি কী করি। আরশি যখন বাড়িতে আসে ওদের দুজনকে, মানে আরশি এবং অস্মি দুজনেরই ডিমান্ড থেকে ওদেরকে নিয়ে কোলে করে ঘোরানোর। এই দেখো আরশিকে আমি কোলে করে ঘোরাচ্ছি, আর অস্মি রানী কাকে কোলে করবে বুঝতে না পেরে ঘরের মধ্যে থেকে এই পাতলুকে নিয়ে এসেছে। আমি অস্মিকে, মানে আমি আরশিকে যা যা করছি অস্মিও আমাকে দেখে দেখে ওই পাতলুকে করছে, মানে আমার কোলে আছে আরশি আর অস্মির কোলে আছে পাতলু। যাই হোক, সবজিটা আমার হয়ে গেছে, তার শুধুমাত্র একটুখানি ফোড়ন দেওয়া। তো ফোড়নটা দিয়ে দিলাম, অস্মিরটা একটুখানি তুলে নিয়ে একটু সবজি মশলা আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। সবাই আজকে প্রশংসা করেছে জানো এই সবজিটার, তোমাদের দাদা ভাই, আমার শ্বশুরমশাই সবাই প্রশংসা করেছে, বলেছে আজকে সবজিটা নাকি ভীষণ ভালো হয়েছে। সব কিছু প্রায় হয়েই গেছে, শুধুমাত্র এই মুগের ডালটা হবে। মুগের ডালটা আগেই আমি প্রেসার কুকারে ঘরের গ্যাসে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম যাতে অসুবিধা না হয়, তাই সবজিটা নামিয়ে নিয়ে ডালটাও এখানেতে করে নিলাম। সব কিছু রান্নাই আমার প্রায় কমপ্লিট, শুধুমাত্র হবেই ভাতটা। তো ভাতটা বসানোর জন্য যতটুকু আগুন জ্বলছিল তার মধ্যেও কিছু ছোট ছোট কাঠের টুকরো দিয়ে ভাতটাকে বসিয়ে এবার আমি যাব। মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে ছাদে এসেছি। সবাই মোটামুটি এখন ঘুমাচ্ছে, কারণ এখন ঘড়িতে প্রায় 2:30 মতো বাজছে। মোটামুটি কাজকর্ম সব কিছুই হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। যেহেতু ভোর থেকে উঠে কাজকর্মগুলো করি তো সেই জন্য এখন ইদানিং খুব সকাল সকাল সব কিছু হয়ে যাচ্ছে। চুলটা আমার বড্ড ভিজে, কারণ এই একটু আগে স্নান করেছি। স্নান করার পর টুকটাক কিছু কাজকর্ম থাকে তো সেগুলো করেছি, তারপরে অস্মিকে ঘুম পাড়িয়েছি, ঘরের মধ্যেই ছিলাম। চুলটা কিছুতেই আমার শোকায়নি, তো সেই জন্য এখন ছাদে এসেছি, চুলটা একটু শোকাবো, তারপরে গিয়ে আমি একটুখানি শোবো, একটুখানি রেস্ট করব। জানো তোমরা একজন আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দিদি তোমার হাতটা কেমন আছে। ওই যে মকর সংক্রান্তির দিনে পুড়ে গিয়েছিলো আমার হাতটা, বেশ ভালো রকমভাবে পুড়েছিল, মানে তখন অতটা আমি বুঝতে পারিনি, কিন্তু এখন ধীরে ধীরে বুঝতে পারছি। এই কয়েকদিন ধরে আমাকে খুব যন্ত্রণা দিচ্ছে হাতটা, কিন্তু কিছু করার নেই, কাজের হাত, ডান হাত, বুঝতেই পারছো, সেই যন্ত্রণা নিয়ে আমাকে চলতে হচ্ছে। তো ভাবলাম একটুখানি দেখাই হাতটার আমার কি অবস্থা। এই যে দেখো হাতটা, এই জায়গাটা খুব ডিপভাবে পুড়ে গিয়েছিলো, এর ওপরে একটা কালো আস্তরণ পড়েছিল, এই যে দেখো হালকা হালকা। তো এইগুলো উঠে গেছে, এখন উঠেছে বলে তবুও একটু শান্তি, না হলে যখনই উঠছিল আর যখন জামা কাপড়ে কোথাও লেগে যাচ্ছিলো না, আমার জীবনটা জাস্ট বেরিয়ে যাচ্ছিলো। কিন্তু এই জায়গাটা এখনও বড্ড ব্যথা, আর এই যে শাখা পলাগুলো সবসময় আমি গুটিয়ে আমাকে রাখতে হচ্ছে। চুটিটা তো খুলেই দিয়েছি, এখনও পরতে পারছি না। শাখা পলাগুলো পরে আছি সেগুলোও আমাকে খুব কষ্ট দিচ্ছে, কিন্তু শাখা পলাগুলো তো আর খুলতে পারি না, এগুলো হাতের মধ্যেই থাকবে। তো সেই জন্য যতটা সম্ভব পারি এইভাবে গুটিয়ে রাখার, মানে ওপর দিকে তুলে রাখার চেষ্টা করছি, কিন্তু যখন নেমে যাচ্ছি তখন জীবনটা বেরিয়ে যাচ্ছে। মানে এখনও পর্যন্ত এই জায়গাটা প্রচণ্ড ব্যথা আমার। জামা কাপড় যা যা ছাদে ছিল সব তুলে নিয়েছি, চলো চুলও আমার শুকিয়ে গেছে, এবার নিচে যাই। এইদিকে হয়েছে আমাদের চা, এদিকে অস্মির দুধ গরম, এই যে অস্মির দুধ আমি নিয়ে নিয়েছি। আর চাটা আমরা আজকে একটু অন্যরকমভাবে খাবো, এই যে মাটির ভাঁড়, এই চাটা, এই যে চা স্পেশালিস্ট, এই দুধ চা যখন হয় বাড়িতে, ইনি যখন বাড়িতে থাকেন তখন আমি এই রিস্কটা নিই না, কারণ ইনি যেভাবে আর কি বানান সেইভাবে, ছাঁকনিটা এই যে সিঙ্কে, তো সেইভাবে আর কি আমার পক্ষে বানানো সম্ভব নয়।
তো সেই জন্য ঘুমুচ্ছে কি একদিক না একদিক বেরোবেই, সেই জন্য উনি আর কি চাটা করেন প্রত্যেকবার দুধ চা, কিন্তু স্পেশালিটি হলো আজকে হবে দুধ চা। উফ, হ্যাঁ আমি ওইদিকে সেজো কাকিমার সাথে কথা বলছি, তোমাদেরকে 1 কাপ চা খাওয়া হয়ে গেল। হে ভগবান, তাই বলছি একটা বারে চা আছে, একটা বারে কেন চা ঢালেনি, উনি যে খেয়ে নিয়েছেন কি করে বুঝবো। ও দোকানের মতো মাটির ভারে চা। এই যে আমাদের একটু মুখে দিয়ে দেখবো, ভারে চা চা। এর আগের দিনে বয়াতে গিয়ে যে চাটা খেয়েছিলাম সেটার মতনই অনেকটা হয়েছে, তার থেকে ভালো হয়েছে, কিন্তু ঠিক ওই রকমই মনে হচ্ছে। বাড়িতে মাটির ঘরে চা খাচ্ছি, শখ, মানুষ শখে পড়ে কি না করে, সেই আমাদের শখ। সবই তো ওইরকম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে করো। খাগের কলম রেডি হচ্ছে, খাগের কলম নাকি খড়গের কলম বলে না, হ্যাঁ সরস্বতী পুজোর জন্য সেই তার কলম হচ্ছে। কাটারিতে হবে না, ওকে মনে হচ্ছে ছোটোখাটো, হ্যাঁ কাস্তে টাস্তে দিয়ে করো, নাহলে ফেটে চলে যাচ্ছে। এটা হবে তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ফাটা হলে হবে না, কিন্তু সুন্দর চাই। ও স্মিতা আর বোঝে না খাগের না খগের, ওনা লাঠি নিয়ে এসছে এটার মতনই। হ্যাঁ এতে হবে, এতে হচ্ছে না, এতে হবে, সুন্দর হবে। অস্মির কালকে সরস্বতী পুজোর কলম রেডি হচ্ছে, কলম, সরস্বতী পুজোর কলম আস্তে আস্তে হচ্ছে। তে সেই দাঁড়া দেওয়া কাস্তেগুলোতে ভালো হতো, এটা দাঁড়া কই, তুই হাতটা সরা বাবা, তুমি হাতটা সরিয়ে দাও। অস্মির কলম রেডি, তাহলে কাটারি দিয়ে আর হতো, কাটারি দিয়ে ফেটে যাচ্ছিল, খুব সুন্দর হয়েছে। অস্মি তোমার কলম কালকে তীর করে দিতে হবে তো, তীরকাঠি আলাদা, এটা এই জিনিসটা আলাদা, আর তীরকাঠি তীরকাঠি তো ইয়ের হয়, সরের আর তালপাতা দিয়ে। হ্যাঁ না ওই ইয়ে পাটি দিয়ে হবে, ওটা তুমি তো পরে করতে পারবে, আগে বাকিগুলো জোগাড় করে নিয়ে এসো। সারা দিনে কতবার যে অসি ধুপুর ধুপুর করে পড়ে যাওয়ার পরেও কোনো হেলদোল নেই, ওটাই কলম করতে বলছে। ওই যে কলমগুলো নাও, ওইটা তোমার কলম রয়েছে ওখানে নাও। কলম মানে কি বলো তোমার? কলম মানে জানো না তুমি? কলম মানে হলো পেন। কলম মানে কি? হ্যাঁ পেয়েছো কলম, ওটা দিয়ে এখন লেখো। আর এটা মা সরস্বতীর সামনে দেব, মা সরস্বতী লিখবে, যাতে তুমি ভালো করে পড়াশোনা করো, যাতে তুমি ভালো করে লিখতে পারো। হ্যাঁ তোমারই তো। ওরে যত্ন করে রাখলে সবই থাকে। সুমনা যত্ন করে রেখেছে, দেখো যেমন রেখেছি তেমনই আছে। কটা আছে? 4টেই তো লাগবে, কিন্তু 3টে থাকলে তো হবে না, 4টে লাগবে। আর একটা জোগাড় করতে হবে। দেখো না, বাঁশের কাঠি করলে হবে না, এইসবই চাই। এই যে সরস্বতী পুজোর তীরকাঠি, 4টে তীরকাঠি, আর এই হলো কলম। কোথায় যাচ্ছ তোমরা? গম শীষ আনতে? এখন দুজনে মিলে যাচ্ছে গম শীষ আনতে। গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত খুঁজবে, তারপর নিয়ে আসবে। সাবধানে যাবে। অস্মি আর অস্মির বাবা দিকে গেল জব শীষ আসতে আনতে, আর আমি দেখো জব শীষ না গম শীষ এটা আমি ঠিক জানি না, কিছু একটা হবে। তো আমাদের এই পাড়ার এক কাকু দিলেন, ভালোই হলো। ওরা আনতে গেছে, ঠিক আছে, আমি বললাম যে অস্মির বাবা তো আনতে গেছে, লাগবে না, বললো যদি না পায় তাহলে একটা নিয়ে রাখো, তো সেই জন্যই নিয়ে রাখলাম।